কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। গ্যাস, যদিও একটা কথা শোনা যাচ্ছে যে সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সম্ভাবনা আছে, কিন্তু আমার যতদূর মনে হয় সেপ্টেম্বরে কোনোভাবেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে পারবে না, খোলা সম্ভব নয়। তো আমি চাইবো তোমরা অনলাইনের মাধ্যমে খুব ভালো করে তৈরি করে রাখো, কারণ কলেজ যখনই খুলবে কিন্তু তোমরা বেশি টাইম পাবে না। কলেজ খোলার পর তো তোমরা যেখান থেকেই হোক, এখন টিউশন হয়তো অ্যাভেলেবেল হচ্ছে না, তোমরা যেখান থেকেই হোক চ্যাপ্টারগুলি তৈরি করে রাখো। আজকে আমার একটা বড় অ্যাসাইনমেন্ট হচ্ছে দ্য রেপ অফ দ্য লক বাই আলেকজান্ডার পোপ। আজকে আমি পড়াতে চলেছি দ্য রেপ অফ দ্য লক। গাইজ, তোমাদের আগে জানতে হবে রেপ অফ দ্য লক পড়ার আগে 18th সেঞ্চুরি, এই রেপ অফ দ্য লক এটি লেখা হয়েছে 18th সেঞ্চুরিতে। তো 18th সেঞ্চুরির সোসাইটি কেমন ছিল, সমাজটা কেমন ছিল 18th সেঞ্চুরি? দেখো গাইজ, আমাদের এখানে যেমন আমরা সকালে উঠে ঠাকুর দেবতার নাম করি, ঠাকুরকে প্রণাম করি, আরও অনেক কিছু আমাদের কাজ আর কি সকাল থেকেই মনে পড়ে আমাদের যে আজকে এই করতে হবে, আজকে কলেজ যেতে হবে, কলেজ থেকে এসে আজকে আমার এই কাজটা আছে, এই কাজটা করতে হবে, টিউশন যেতে হবে, টিউশন থেকে বাড়ি ফিরে আমাকে আবার কলেজ যেতে হবে। তো বিভিন্ন রকমের আমাদের কাজ সকাল থেকে লেগেই থাকে। কিন্তু এই 18th সেঞ্চুরির সমাজে 18th সেঞ্চুরির লোকেরা, তাদের কিন্তু কোনো কাজ ছিল না। এদের কিন্তু সকাল থেকেই কাজ ছিল, সকালে ঘুম থেকে উঠে থেকে এরা সাজতে বসে যেত। এখানে একটা ওয়ার্ড আছে টয়লেট। টয়লেট আমরা টয়লেটকে অন্যভাবে ধরি, কিন্তু এখানে টয়লেটের মানে হচ্ছে মেকআপ রুম। মেকআপ রুমকে এখানে টয়লেট হিসাবে তুলে ধরা হয়েছে। এখানে আমরা দেখতে পাবো বেলিন্ডা নামক একটি ক্যারেক্টার, যিনি সকালে ঘুম থেকে উঠেই কিন্তু টয়লেট অর্থাৎ মেকআপ রুমের সামনে মেকআপ করতে বসে যায়। অর্থাৎ এদের সমাজটা আমাদের থেকে পুরোপুরি আলাদা ছিল। এরা কিন্তু সকাল থেকে উঠেই মানে ঠাকুর ডাকাডাকির কোনো ব্যাপার এদের ছিল না, বা ঠাকুরকে প্রণাম করবে, দিন শুরু করবে, এইসব কিছু না। এদের কিন্তু এখানে পোপ তাদের সোসাইটিটাকে তুলে ধরেছে একটা ট্রু স্যাটায়ার, অর্থাৎ বিদ্রূপ করে তাদের সোসাইটিকে পোপ এখানে তুলে ধরেছে। পোপ প্রেজেন্ট এ ট্রু পিকচার অফ হিজ কন্টেম্পোরারি সোসাইটি ইন দ্য রেপ অফ দ্য ল। হি ইজ এ ট্রু স্যাটায়ারিস্ট who passes satire on the imperfection of the contemporary society. গাইজ, 18th সেঞ্চুরির সোসাইটির মেয়েরা, তাদের কিন্তু ভার্জিনিটি চ্যাস্টিটি বলে কিছু ছিল না। তারা কিন্তু তাদের কাছে কিন্তু বাড়িতে একটা হাজব্যান্ডের থেকে একটা ডগটা তাদের কাছে ইম্পর্টেন্ট, পেট ডগ। তারা কিন্তু পেট ডগ নিয়ে শুতে অভ্যস্ত ছিল, হাজব্যান্ড নিয়ে কিন্তু অতটাও ওয়াকিবহল তারা ছিল না। অর্থাৎ এদের কাছে চ্যাস্টিটি ভার্জিনিটিটা কিছুই না, এদের কাছে মেকআপটাই সব। তো বুঝতে পারছো কেমন সোসাইটির কথা আমরা পড়তে চলেছি। দ্য 18th সেঞ্চুরি সোসাইটি ইজ নোন ফর ফ্যাশন আর আর্টিফিশিয়ালিটি। পোপ মেক্স এ স্যাটায়ার অবজারভেশন অফ ফ্যাশনেবল লর্ডস অ্যান্ড লেডিস। লর্ডস মিন রিচ পিপল। এখানকার মেয়েরা কেমন ছিল, এখানকার মেয়েরা আর কি, আজ হয়তো দেখলে একটা সুইফট গাড়ি, সেই সুইফট গাড়িটাতে আজ চেপে গেল, সেই সে আর কি রিচ পিপলটার সাথে আজকে সে সিডিউস করলো। তারপর কিছুদিন পর আবার একটা স্করপিও গাড়ি দেখলো, তখন সে আবার স্করপিও গাড়িতে চলে গেল। তারপরে সেই মেয়েটি যখন একটি অডি গাড়ি দেখলো, সেই মেয়েটি কিন্তু আর স্করপিওর দিকে তাকালো না, অডি গাড়িতে চলে গেল। অর্থাৎ এরা তাদের হার্টটাকে একজন থেকে আর একজন অন্যত্র মুভিং টয় শপের মতো এরা নিজেদের হার্টটাকে দেওয়া নেওয়া করতো। অর্থাৎ এরা যত আর কি লর্ড পিপল দেখতো, তাদের প্রতি তত অ্যাট্রাক্টেড হতো। এদের কাছে টাকাটাই সব, এদের কাছে চাস্টিটি ভার্জিনিটির কোনো দাম নেই।
এদের কাছে মেকআপই সব। দে আর কেয়ারলেস, ইগনোরেবল অ্যান্ড ওর্থলেস। এরা ছিল কেয়ারলেস এবং ওর্থলেস, অর্থাৎ মূল্যহীন। সকাল থেকে রাত অবধি এরা ক্লাব কফি হাউসে দিন কাটাতো। আমরা যেমন সকাল থেকে উঠে কলেজ বা অফিস বা বাজার, যাই হোক, এদের কাছে সব কিছুই ছিল না। এদের সকাল থেকে রাত অবধি এরা ক্লাব কফি হাউসে সময় কাটাতো। ফ্রম মর্নিং টু নাইট দে ডু নট ডু এনিথিং ইউজফুল অ্যান্ড স্পেন্ড দেয়ার টাইম অনলি ইন ক্লাব অ্যান্ড কফি হাউসেস। তো গাইজ, আমার কবিতার একটা লাইন আছে এখানে, যেখানে আমরা জানতে পারি তাদের অলস্য জীবন সম্পর্কে, তাদের অলস্য জীবনযাপন আমরা কবিতার এই লাইনে জানতে পারি। স্লিপলেস লাভার জাস্ট অ্যাট 12 অ্যাওয়েক। অর্থাৎ ঘুম থেকে 12টার সময় ঘুম থেকে উঠতো, 12টার সময় ঘুম থেকে উঠে তারা মেকআপ করতে বসে যেত। এটাই ছিল তাদের লাইফ। দেয়ার আইডলনেস ইজ ব্রট টু লাইট উইথ দেয়ার রিমার্ক অ্যান্ড স্লিপলেস লাভার্স জাস্ট অ্যাট 12 অ্যাওয়েক। তারা রাতে কী করতো? তারা রাতে বল ড্যান্স, অর্থাৎ মুখে মুখোশ পরে যে ড্যান্সটা আর কি, বল ড্যান্স এবং মুখোশ পরে তারা নাচতো, বল ড্যান্স এবং মুখোশ পরে নাচতো। এখানকার যুবকেরা কেমন ছিল? 18th সেঞ্চুরি, আমরা মেয়েদের কথা নয় জানলাম, এবার এখানকার যুবকেরা কেমন ছিল? এখানকার যুবকরা ছিল এমন, মেয়েদের সিডিউস করতো এখানকার যুবকেরা। এদের একটাই কাজ, মেয়েদের সিডিউস করা। এবং এখানকার মেয়েরা স্পেন্ড দেয়ার টাইম, এখানকার মেয়েরা তাদের সময় কাটাতো বেশিরভাগই সাজগোজ করতে। মেকআপ ইজ দ্য মোস্ট সিরিয়াস ডান বাই দেম থ্রু আউট দ্য ডে। তাদের দ্বারা তারা আর কি সারাদিনই মেকআপই করতো। মেয়েদের জীবনের মূল কাজ ছিল মেকআপ করা। তারা যে কসমেটিক্স যেখানকার বিখ্যাত সেখান থেকে আনতো। দে স্পেন্ড দেয়ার মানি লাইক ওয়াটার। তারা তাদের টাকাগুলিকে খরচা করতো জলের মতো। দে পাসেস দ্য টাইমস ইন কোল্ডলি balls and masquerades. Lords often try to seduce young girls. The masquerade at midnight become centers of corruptions. অর্থাৎ মূল কেন্দ্রবিন্দুই ছিল masquerades. Ladies to spend their time in toilet. টয়লেট আগেই বলেছি গাইজ তোমাদের, টয়লেট মানে হচ্ছে এখানে মেকআপ রুমকে তারা টয়লেট, এখানে টয়লেট হিসাবে তুলে ধরা হয়েছে। Ladies to spend most their time in toilet. Makeup is the most serious things done by them throughout the day. Being wealthy, they collect cosmetics from various countries. এখানে একটা লাইন আছে কবিতাতে, this cascade India's blooming gems unlocks and all Arabia breathes from yonder box. ভারত থেকে এরা অলংকার আনতো, আরব থেকে আতর। তাহলে বুঝতে পারছো এরা কেমনভাবে পয়সাকে খরচা করতো। ভারতের অলংকার বিখ্যাত, তাই ভারত থেকে অলংকার, এবং আরবের আতর বিখ্যাত, তাই আতর আনাতো আরব থেকে। দে ওয়ান্ট টু অ্যাট্রাক্ট লর্ডস বাই লুকিং মোর অ্যান্ড মোর চার্মিং। অর্থাৎ এরা কী করতো, এরা যে ওখানে বড় বড় আর কি রিচ পিপলরা যারা থাকতো তাদেরকে অ্যাট্রাক্ট করতে চাইতো। ইয়াং মেন ইনভাইট দেম ফর পার্টিজ অর ড্যান্স উইথ এ পারপোজ টু সিডিউস দেম। এখানকার যে লর্ডসরা ছিল তারা তাদের ইনভাইট করতো, অর্থাৎ মেয়েগুলিকে ইনভাইট করতো পার্টিতে নিয়ে যাওয়ার জন্য, যাতে তাদের সিডিউস করতে পারে। দ্য লেডিস টু শিফট দেয়ার অ্যাট্রাকশন ফ্রম ওয়ান লর্ড টু অ্যানাদার। তারা তাদের অ্যাট্রাকশনটা শিফট করতো একজন থেকে অন্যত্রে, একজন থেকে আরেকজনের মধ্যে। অর্থাৎ একটা প্রপার কেউ ছিল না। একটা লাইন আছে কবিতাতে, দ্য শিফট
দে শিফট দ্য মুভিং টয়স অফ দেয়ার হার্ট, অর্থাৎ তাদের হার্টটাকে তারা মুভিং টয়স অফের মতো একজন থেকে আরেকজনের মধ্যে খেলনার মতো ব্যবহার করতো। এরা ধর্মকে ব্যবহার করতো অর্নামেন্টের মতো, অর্থাৎ এরা যেখানে আর কি এদের টয়লেট ছিল, টয়লেট অর্থাৎ মেকআপ রুম, সেই মেকআপ রুমে কিন্তু এরা হাতে হয়তো দেখতাম জেসাস পরে, সেটা হয়তো খাবারে ঠিকছে, অথবা এরা আমরা যে ঠাকুরের মূর্তি রাখি, এরা কিন্তু সেই মেকআপ বক্সেই সেই ঠাকুরের মূর্তি রেখে দিত। অর্থাৎ এদের কাছে ধর্মটা কিছুই ছিল না। আমরা যেমন ঠাকুর পাপ দেবে, ঠাকুরকে এখানে রাখবো না, ওদের কিন্তু কোনো ব্যাপারই ছিল না। ওরা কিন্তু মেকআপ রুমের মধ্যে, মেকআপ বক্সের ভেতরে কিন্তু ঠাকুরকে রেখে দিত। অর্থাৎ এদের কাছে ধর্মটা কোনো কোনো এদের কাছে বিষয় নয়। এদের কাছে ধর্মটাও কিন্তু ফ্যাশন, অর্নামেন্টের মতো। তো দিস লেডিজ ইভেন ইউজড রিলিজিয়াস থিংস অ্যাজ অর্নামেন্টস। দ্য বাইবেল ইজ প্রেজেন্ট অন দ্য বেলিন্ডাস ড্রেসিং টেবিল অ্যান্ড এ ক্রস হ্যাজ বিকাম এ পিস অফ হার অর্নামেন্ট। অর্থাৎ বাইবেল এখানে বেলিন্ডার টয়লেটে ড্রেসিং টেবিলে বাইবেলকে দেখা যাচ্ছে, বাইবেল আছে অর্থাৎ বেলিন্ডার টেবিলে, এবং বেলিন্ডা হাতে একটা ক্রস পরে থাকতো। বেলিন্ডা এখানে একটা ক্যারেক্টার, আমি কবিতাটা যখন পড়বো তখন জানতে পারবে। বেলিন্ডা সেই ক্রসটা পড়তো, সেই ক্রসটা কিন্তু সেই স্ট্যাচুর মতো থাকে না, আর হাতে যেমন পরে লকেট টাইপের হাতের মধ্যে ঝোলানোই থাকতো। অর্থাৎ তারা বেলিন্ডা এখানে সেই স্ট্যাচুটিকে একটা অর্নামেন্ট হিসাবে ব্যবহার করেছেন। বেলিন্ডাস ড্রেসিং টেবিল অ্যান্ড এ ক্রস হ্যাজ বিকাম এ পিস অফ হার অর্নামেন্ট, lords and deprived of heroism. The Baron does not aspire for any noble deed but steals lock of Belinda. এখানে ব্যারন বলতে আমরা দেখতে পাবো যারা বেলিন্ডার চুলটিকে কেটে দিয়েছিল, তারা এখানে ব্যারন। আমরা কবিতা পড়ার সময় বুঝতে পারবো। The society suffers from the want to morality. The society suffers from the want of morality to fall in love or seduce a girl is a thing of pride rather than shame. অর্থাৎ একটা মেয়েকে সিডিউস করা এখানকার পুরুষদের পক্ষে এটা কোনো লজ্জার বিষয় নয়, এটা একটা প্রাউড মুভমেন্ট আর কি। এদের কাছে এটা আর কি গর্বর বিষয় যে তারা একটা মেয়েকে সিডিউস করছে। একজন বলতো আমি আজকে 4 জনকে সিডিউস করেছি, তো আরেকজন তখন বলতো আমি 8 জনকে সিডিউস করেছি, তখন আরেকজন বলতো হ্যাঁ তুই 8 জনকে, আমি 12 জনকে সিডিউস করেছি। অর্থাৎ এদের কাছে এটা একটা গর্বর মুভমেন্ট ছিল, সিডিউস করা মেয়েদের। কোনো লজ্জা না, এটা কোনো লজ্জার বিষয় না এটা। ওমেন টু, মেয়েরাও কিন্তু এখানে কম ছিল না। ওমেন টু ডু নট রিগার্ড চ্যাস্টিটি মোর ইম্পর্টেন্ট দেন এ কস্টলি পট অফ চায়না। এখানকার মেয়েরা, আগেই বলেছি তোমাদের, এখানকার মেয়েদের ভার্জিনিটি চ্যাস্টিটি বলে কিছু সেরকম তাদের কোনো পরোয়াক্কাই করতো না। যতটা তারা একটা চায়নার একটা বাটি ভেঙে গেলে তা বেশি আর কি লাফাঝাপা করতো। তাদের কাছে ভার্জিনিটি চ্যাস্টিটিটা কোনো ব্যাপারই না। যতটা ইম্পর্টেন্ট তাদের কাছে চায়নার ওই একটা বাটি, যদি সেটা ভেঙে যেত তাহলে কিন্তু তারা চিল্লামিল্লি করতো। ল্যাপ ডগস ফর দেম আর অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ দেয়ার হাজব্যান্ড। অর্থাৎ তাদের কাছে স্বামী যেমন ইম্পর্টেন্ট, সেরকম একটা ল্যাপ ডগ সেটাও কিন্তু তাদের কাছে ইম্পর্টেন্ট স্বামীর মতনই। তার মানে বুঝতে পারছো গাইস, সমাজটা আমরা কোন সমাজের কথা বলছি, কোন সমাজের কথা এখানে আলেকজান্ডার পোপ তুলে ধরেছে। পোপ ইজ সাকসেসফুল ইন ড্রয়িং দ্য ট্রু পিকচার অফ হিজ কন্টেম্পোরারি লাইফ। হি ব্রিংস টু লাইট imperfection of not only women but also men. পোপ সুন্দর করে এই সমাজের ছবি তুলে ধরেছে, পুরুষদের প্রতিচ্ছবি তুলে ধরেছে, এবং শুধুমাত্র পুরুষদেরই না, মহিলাদেরও এখানে একটা ছবি কিন্তু আমরা দেখতেই পাচ্ছি। অর্থাৎ কাউকেই তিনি বিদ্রুপ করতে ছাড়েননি।
তা না হয় আমরা 18th সেঞ্চুরি সোসাইটি সম্বন্ধে জানলাম। এবারে একটু জেনে নেওয়া যাক এই কবিতাটা লেখার মাধ্যমে, লেখার পিছনে কী ঘটেছিল। দিস পোয়েম ইজ রিটেন বাই পোপ অ্যাট দ্য রিকোয়েস্ট অফ জন ক্যারিল। জন ক্যারিল হচ্ছে আলেকজান্ডার পোপের বন্ধু। জন ক্যারিলের রিকোয়েস্টেই কিন্তু আলেকজান্ডার পোপ এই কবিতাটি লিখেছিল। দ্য পোয়েম ওয়াজ রিটেন টু রিসলভ দ্য কনফ্লিক্ট বিটুইন টু ফ্যামিলিজ, পিটার অ্যান্ড ফার্মার্স ফ্যামিলি। এই কবিতাটি লেখা হয়েছিল একটা ঝগড়া মেটানোর জন্য দুটো পরিবারের মধ্যে, পিটার ফ্যামিলি এবং ফার্মার ফ্যামিলি। কী নিয়ে হয়েছিল ঝগড়াটি? ঝগড়াটি হয়েছিল চুল কাটা নিয়ে। লর্ড পিটার কাটস দ্য হেয়ার অফ অ্যারাবেলা ফার্মার। লর্ড পিটার অ্যারাবেলা ফার্মার নামক এক মহিলার চুল কেটে দিয়েছিল, তাই জন্য এই ঝগড়াটি হয়েছিল। দেয়ার ওয়াজ এ কনফ্লিক্ট বিটুইন দ্য টু ফ্যামিলিজ। ক্যারিল রিকোয়েস্ট পোপ to write a poem to resolving the conflict by making the situation trivial. জন ক্যারিল, আলেকজান্ডার পোপের বন্ধু, পোপকে বলল যে তুমি এমন একটা কবিতা লেখো যেটাতে এই ব্যাপারটা তুচ্ছ করে দেখাও এবং এই ঝগড়াটি মিটিয়ে দাও, দুটো পরিবারের মধ্যে রিসলভ করে দাও। অর্থাৎ চুল কাটাটা কোনো ব্যাপারই না, এমনভাবে কবিতা লিখেছে চুল কাটাটা কোনো ব্যাপারই না, চুল কেটে দিয়েছে তো কী হয়েছে, এর জন্য ঝগড়া করার কিছু নেই। অ্যান্ড দ্য রেজাল্ট, দ্য রেপ অফ দ্য লক ইজ এ মঙ্ক এপিক। এবং তার ফলে আলেকজান্ডার পোপ লিখে ফেললেন দ্য রেপ অফ দ্য লক। এই রেপ অফ দ্য লক কিন্তু একটা মঙ্ক এপিক পোয়েম। The subject matter of epic will be grand and the style of writing will be grand. It's called epic. অর্থাৎ এটি মঙ্ক এপিক কেন সেটা বলছি। এপিক কাকে বলে? দ্য সাবজেক্ট ম্যাটার অফ এপিক উইল বি গ্র্যান্ড অ্যান্ড দ্য স্টাইল অফ রাইটিং উইল বি গ্র্যান্ড। অর্থাৎ সাবজেক্ট ম্যাটার অর্থাৎ বিষয়বস্তুটা বড় হবে এবং তার রাইটিং স্টাইলটাও কিন্তু গ্র্যান্ড হবে। অর্থাৎ ধরুন কোনো লেখা আছে, কোনো বৃদ্ধ মারা গেছে, তো কেউ কার্ড ছেপেছে, অর্থাৎ কোনো কার্ডের আর কি এত মন ঘি দিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান হবে, চন্দন কাঠের সাহায্যে শ্রাদ্ধ হবে, সব লেখা আছে, এসব জানতে পারা গেল এবং আমরা দেখলাম সেটি হলো। এটি একটি এপিক বলতে পারি। সাবজেক্ট ম্যাটার অফ এপিক উইল বি গ্র্যান্ড অ্যান্ড দ্য স্টাইল অফ রাইটিং উইল বি গ্র্যান্ড। রাইটিংয়ের স্টাইলটাও কিন্তু বড়োভাবেই হবে, সাবজেক্টটাও কিন্তু বড় হতে হবে, তবে সেটা এপিক। কিন্তু এটা মঙ্ক এপিক কেন? এখানে ট্রিটমেন্ট ইজ গ্র্যান্ড বাট সাবজেক্ট ম্যাটার ইজ ট্রিভিয়াল। সাবজেক্ট ম্যাটারটা তুচ্ছ, সেজন্য এখানে এটা মঙ্ক এপিক। একটা উদাহরণ দিই, সোনার ফ্রেমে নীল কুকুরের ছবি। সোনার ফ্রেম, কিন্তু ছবিটা কার? নেড়ি কুকুর। অর্থাৎ ট্রিটমেন্টটা গ্র্যান্ড বাট সাবজেক্ট ম্যাটারটা ট্রিভিয়াল, অর্থাৎ তুচ্ছ। এখানে গাইজ একটা কোশ্চেন আসতে পারে, হু ইজ পোপ মিউজ? পোপের মিউজকে? পোপের মিউজ কিন্তু এখানে জন ক্যারিল। পোপ এখানে নিজের মিউজ ভেবেছে জন ক্যারিলকে। তো ওভারঅল একটা আইডিয়া আমরা পেলাম, এই কবিতাটি দুটি পরিবারের ঝগড়া মিটানোর জন্য জন ক্যারিল পোপকে রিকোয়েস্ট করলো যে এটা একটা তুচ্ছ ব্যাপার, চুল কাটাটা কোনো ব্যাপারই না, এটা একটা তুচ্ছ ব্যাপার, এইভাবে একটা কবিতা লিখে এই ঝগড়াটি দুটো পরিবারের মধ্যে সেটাকে রিসলভ করতে, অর্থাৎ পিটার ফ্যামিলি এবং ফার্মার ফ্যামিলি যে ঝগড়াটি ছিল সেটিকে রিসলভ করতে। গাইজ তোমাদের আর একটা উদাহরণ দিয়ে রাখি, এখানে একটা কোশ্চেন আসতে পারে, হোয়াই দ্য পোয়েম রেপ অফ দ্য লক ইজ এ মঙ্ক এপিক। এখানে কিন্তু একটা উদাহরণ তোমাদেরকে দিই,
আমরা যখন জন মিল্টন পড়ি প্যারাডাইস লস্ট, ইন জন মিল্টন প্যারাডাইস লস্ট his muse was the goddess of poetry. But here, at the Rape of the Lock by Alexander Pope, here the Pope's muse was an ordinary person, জন ক্যারিল। এখানে কিন্তু দেখো তুচ্ছ ব্যাপার, অর্থাৎ জন ক্যারিল এখানে কিন্তু পোপের মিউজ। কিন্তু আমরা যখন জন মিল্টনের প্যারাডাইস লস্ট পড়েছিলাম সেখানে কিন্তু মিউজ হচ্ছে দ্য গডেস অফ পোয়েট্রি। বাট এখানে তুচ্ছ ব্যাপার, অর্থাৎ রেপ অফ দ্য লকে অ্যালেকজান্ডার পোপের মিউজ হচ্ছে একজন অর্ডিনারি পার্সন, জন ক্যারিল। দ্যাটস ওয়াই উই ক্যান কল ইট দ্য রেপ অফ দ্য লক ইজ এ মক এপিক পোয়েম। তো ক্লিয়ার? এই ভিডিওতে তোমাদের ক্লিয়ার করে দিলাম রেপ অফ দ্য লক 18th সেঞ্চুরি সোসাইটি সম্পর্কে, এবং রেপ অফ দ্য লক কেন লেখা হয়েছিল, কে লিখতে বলেছিলেন আলেকজান্ডার পোপকে, এই সবটাই ক্লিয়ার হয়ে গেল। আমি মনে করি রেপ অফ দ্য লক পড়ার আগে তোমাদের এই কনসেপ্টে জানা উচিত, তারপরেই কবিতাটি পড়া উচিত। তো আমার এই ভিডিওতে এই কনসেপ্টটা ক্লিয়ার করলাম, এবং 18th সেঞ্চুরি সোসাইটি এবং কেন লেখা হয়েছিল এই কবিতাটি সেটি হয়তো তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, তোমরা বুঝতে পেরেছো। তবুও যদি সংশয় থাকে কমেন্ট করতে পারো। তো আমি পরের ভিডিওতে কবিতাটি স্টার্ট করব পড়া। থ্যাংক ইউ অল ইনডিড।